নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 18 নভেম্বর মঙ্গলবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিল ট্রাইব্যুনাল। এই আদালতের চেয়ারম্যান বিচারপতি মর্তুজা কে। রাজভবনে বোম স্কোয়াড, স্নিপার ডগ নিয়ে তল্লাশি সিআরপিএফ কলকাতা পুলিশের। বের করা হলো কর্মীদের। নেপথ্যে কি? চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে বাদ শুভমান আইয়ার। এই দুই খেলোয়াড়ের খুলল ভাগ্য। ভোটমুখী বাংলার স্করপিওতে মিলল কোটি কোটি টাকা। আসছিল বীরভূম থেকে, যাচ্ছিল কোথায়? অনলাইনে রেলের টিকিট কাটার কোটি কোটি জালিয়াতি। বড় সিদ্ধান্ত রেলের। বিক্রি হয়ে গিয়েছে কয়েক কোটি টাকার টিকিট। বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন, পাকিস্তানের নির্দেশে সব হচ্ছে। শেখ হাসিনাকে নিয়ে শুভেন্দু। শূন্যপদ বাড়ানো নিয়ে সরকারের কি ভাবনা? আন্দোলনকারীদের ডেডলাইন্সের মধ্যে জানালেন ব্রাত্য। 4 সন্ত্রাসবাদী ডাক্তারের লাইসেন্স বাতিল করল ন্যাশনাল মেডিকেল কমিশন। ভারতে আর প্র্যাকটিস নয়। ইতিহাস গড়ছেন নীতিশ। 10মবারের জন্য শপথ। গান্ধী ময়দানে তৈরি হচ্ছে 40,000 আসনের জার্মান হ্যাঙ্কার। হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। চোখের নিমেষে পুড়ে ছাই দামি মেশিন, কম্পিউটার, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। কলকাতায় ফের টাকার পাহাড়। কাঁড়ি কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত, ঘিরে তুমুল চাঞ্চল্য। অভিজ্ঞতার জন্য 10 নম্বর নিয়ে আপত্তি। আন্দোলনে নামল নতুন এসএলএসটি চাকরি প্রার্থীরা। জনতা দর্শনে 60টিরও বেশি অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী যোগী। শিশুর চিকিৎসায় দিলেন সাহায্য। ইডির র্যাডারে মন্ত্রী সুজিত বোসের পরিবার। প্রথমেই জেরা জামাইকে। ব্যাংক নথি হাজিরা সিজিও কমপ্লেক্সে। রাজভবন নিয়ে কল্যাণের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া। সমালোচনায় সরব দিলীপ ঘোষ। রায় ঘোষণা হতেই অগ্নিগর্ভ বাংলাদেশ। হিংসা থামাতে দেখলেই গুলি চালানোর নির্দেশ জারি। ম্যাডাম এক্স জেডকে প্রায় ফোন শাহিনের। হার্ট স্পেশালিটি মেডিসিন এর মতো সাংকেতিক শব্দের ব্যবহার। অর্থ কি? এসআইআর এর ফর্ম না পেলে জানান অভিযোগ। ফোন নাম্বার, ইমেল সমস্ত জানিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ভুয়ো সিবিআই এর নজরদারিতে 6 মাস স্কাইপি বন্ধী। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার কিভাবে খোয়ালেন 32 কোটি টাকা? সব বোধাভ্যাস ছাড়লেও কিছু কিছু ছাড়ে না কামনা বাসনা। প্রেমানন্দ মহারাজ কি বললেন জানলে চমকে যাবেন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনার জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব আজকের বিস্তারিত খবর। জুলাই হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরপরই ফেনীর ফুলগাজীর হাসানপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ বাড়িটির চারপাশ ঘিরে কড়া পাহারা বসিয়েছে। মূল ফটকেও মোতায়েন হয়েছে অতিরিক্ত সদস্য। সোমবার দুপুর 1টার দিকে হাসানপুর এলাকায় সাংবাদিকেরা গেলে দেখতে পান বিচারপতি গোলাম মর্তুজার বাড়ির চারপাশে টহল, চৌখস নজরদারি এবং প্রতিটি প্রবেশদ্বারে পুলিশ। ফুলগাজী থানার ওসি লুৎফর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে আমরা বাড়তি সতর্কতা নিয়েছি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা করা হয়েছে। এই রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে ঢাকা সহ দেশের বহু স্থানের বড় পর্দায়, যা ঘিরে সারা দেশে উত্তেজনা তুঙ্গে। 2024 সালের 8ই অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল বিচারককে। 15ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মর্তুজা। তার সঙ্গে ট্রাইব্যুনালের 3 সদস্যের প্যানেলে আছেন বিচারপতি সাফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকের রায়কে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচারিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। সেই রায় ঘোষণা ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবেই কঠোর পাহারা বসানো হয়েছে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের গ্রামের বাড়িতে। রাজভবন এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরমে। খালি করা হলো রাজভবন। ডাকা হয়েছে বম স্কোয়াডকে। সিআরপিএফ এবং কলকাতা পুলিশকে দিয়ে যৌথ উদ্যোগে তল্লাশি করাতে নির্দেশ দিয়েছে রাজ্যপাল।
বোম স্কোয়াড, ডগ স্কোয়াড, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন ডিপার্টমেন্টকে রাজ্যপালের নির্দেশে রাজভবনে আসতে বলা হয়েছে। তার কারণ তিনি তল্লাশি অভিযান চান এবং তার উপস্থিতিতেই চান। এই পরিস্থিতিতে তাঁর শিলিগুড়ি সফর কাটছাট করে ফিরছেন রাজ্যপাল। গতকাল সকালে রাজ্যপাল সকালের জন্য রাজভবন খুলে দিয়েছিলেন, এটা দেখানোর জন্য যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেরকম রাজভবনে কিছুই নেই। রাজ্যপালের নির্দেশে রাজভবনে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কর্মীদের বের করে খালি করা হয়েছে রাজভবন। রাজভবনে স্নিপার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে সিআরপিএফ, কলকাতা পুলিশ। রাজ্যপালের বিরুদ্ধে এদিন বেনজির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতেই এই রকম উদ্যোগ। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হারতে চলেছে টিম ইন্ডিয়া। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে কয়েকদিন বাদেই ওডিআই সিরিজটি শুরু হবে। প্রোটিয়াদের বিরুদ্ধে 3টি ওডিআই ম্যাচ খেলতে দেখা যাবে ভারতকে। দুদলের প্রথম ওডিআই ম্যাচটি শুরু হতে চলেছে 30শে নভেম্বর। আর এই ম্যাচ দেখতে পাওয়া যাবে না ভারতীয় দলের নতুন ঘোষিত হওয়া অধিনায়ক শুভমান গিলকে। অস্ট্রেলিয়া সফরে ভারতের অধিনায়ক হয়েছিলেন শুভমান। রোহিতকে পরিবর্তন করে ভারতের নতুন অধিনায়ক বানানো হয়েছিল গিলকে। তাছাড়া ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রেয়াস আইয়ারের কাঁধে। দলে জায়গা নেই শ্রেয়াস শুভমানের। তবে ওডিআই সিরিজে হতে চলেছে মস্ত বড় পরিবর্তন। দলে জায়গা পাচ্ছেন না শ্রেয়াস আইয়ার এবং শুভমান গিল। অস্ট্রেলিয়ার সিরিজ চলাকালীন তৃতীয় ওডিআই ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তার চোট এতটাই গুরুতর ছিল যে তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তাকে বিশ্রামে থাকার উপদেশ দিয়েছিলেন মেডিকেল টিম। এছাড়াও ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন এবং তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় শোনার পর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন। তার কথায়, রাজ্য তথা ভারতের সংস্কৃতি রক্ষা করতেন হাসিনা। তাকে যারা এমন সাজা দিয়েছে তাদের অবস্থা ভালো হবে না। রাজ্যে হওয়া এসআইআর ইস্যুতে সাংবাদিক বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে শেখ হাসিনা প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, যারা আজ আত্মপক্ষ সমর্থন না করে এই রায় দিলেন তাদের অবস্থা খারাপ হবে। পাশাপাশি হাসিনাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি বলেন, হাসিনা উদার চেতা, বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়াকে জাতীয় সঙ্গীতের মর্যাদাও দিয়েছিলেন। তবে যে বিজেপি বাংলাদেশি মুসলিমদের তাড়ানোর কথা বলছে তারা হাসিনাকে নিয়ে চুপ কেন? এই প্রশ্নের উত্তরে শুভেন্দুর স্পষ্ট জবাব, উনি বৈধভাবে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতে রয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও এদিনকে বলেন, একটি অনির্বাচিত সরকার যার জনগণের কোনো ম্যান্ডেট নেই, তারা বেআইনি ট্রাইব্যুনাল বসিয়ে বিচার করছে। সঠিক নিরপেক্ষ আদালতের সামনে দাঁড়াতে তিনি ভয় পান না, যেখানে প্রমাণ নিরপেক্ষভাবে পর্যালোচনা করা হবে। স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের শূন্যপদ আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিলেন ব্রাত্য বসু। বস্তুত প্রকাশিত তালিকায় নাম না থাকা নিয়ে এদিন বিকাশ ভবন অভিযানে নেমেছেন স্কুল সার্ভিস কমিশনের নতুন চাকরি প্রার্থীরা। এদিন সেই অবস্থান থেকে সরকারকে 3 ঘন্টার ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন তারা। অভিজ্ঞতার জন্য দেওয়া 10 নম্বর বাদ দেওয়ার দাবি তুলেছিলেন তারা। এরই মধ্যে শিক্ষামন্ত্রী জানিয়ে বলেন, নতুন এবং পুরনো সকলের ক্ষেত্রেই আমাদের একটাই অনুরোধ, নিয়োগ প্রক্রিয়ার প্রসেস চলছে, পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে দিন। ব্রাত্য এদিন বলেন, আমরা চাই না একজনও যোগ্য প্রার্থী বঞ্চিত হোক। তাই শূন্যপদ বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তা হয়েছে বলেও এদিন জানান তিনি। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে এদিন দাবি করলেন শিক্ষামন্ত্রী। দিল্লির লালকেল্লার 1 নম্বর গেটের কাছে 10ই নভেম্বর ভয়াবহ বিস্ফোরণে 13 জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত 4 সন্ত্রাসবাদী ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করল ন্যাশনাল মেডিকেল কমিশন। জৈশ-ই মোহাম্মদের টেরার মডিউলে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে জানা গিয়েছে। এনএমসির এই সিদ্ধান্তের ফলে অভিযুক্ত 4 ডাক্তার মুজাফফর আহমেদ, আবদেল আহমেদ রাথের, মুজাম্মিল শাকিল এবং শাহিন শাইদ আর কোনোভাবেই ভারতে চিকিৎসা সংক্রান্ত কোনো কাজ করতে পারবেন না। ন্যাশনাল মেডিকেল কমিশন জানিয়েছে, উল্লিখিত চিকিৎসকেরা আর কোনোভাবেই কোনো রোগী দেখতে পারবেন না। ভারতবর্ষের কোথাও মেডিকেল কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের তদন্তে ডক্টরস মডিউলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের আটক করা হচ্ছে। তদন্তে আরও সামনে এসেছে যে বিস্ফোরক হিসেবে ট্রাইঅ্যাসিটোন ট্রাইপার অক্সাইড বা TATP ব্যবহার করা হয়েছিল, যা একটি অত্যন্ত উদ্বায়ী
এবং বিপজ্জনক রাসায়নিক। বিহার বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর থেকেই শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। আগামী 20 নভেম্বর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান। এনডিএ শিবির এই অনুষ্ঠানকে এ যাবৎকালের বৃহত্তম শপথ গ্রহণ অনুষ্ঠান হিসেবে দাবি করছে। সেই লক্ষ্যে গান্ধী ময়দানে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে। 243 আসনের বিহার বিধানসভায় এনডিএ জোট 202টি আসনে জয়লাভ করেছে। জোটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে নীতিশ কুমারই জোটের নেতৃত্ব দেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একাধিক কেন্দ্রীয় নেত্রী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। আবারও কলকাতায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। সোমবার সকালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ি থেকে উদ্ধার করলে প্রায় 5 কোটি টাকা। গোপন সূত্র মারফত খবর পেয়ে এসটিএফ ওই এলাকায় আগে থেকেই চেকিং চালানো শুরু করেছিল। গাড়ির ভেতর লুকিয়ে রাখা ছিল একাধিক ব্যাগ, তার মধ্যেই ছিল 5 কোটি টাকার একগুচ্ছ বান্ডিল। বাজেয়াপ্ত হওয়া ওই নগদের উৎস সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশ সরকারের সরকারি সম্প্রচারণে সরাসরি দেখানো হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে লকডাউন কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। সোমবার সকালে জনতা দর্শন এক মায়ের জন্য আশার আলো নিয়ে আসে। লখনৌয়ের এক মহিলা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে জানান যে তার 7 মাসের শিশুর হার্টের রোগ আছে, কিন্তু আর্থিক দুরবস্থার কারণে তিনি চিকিৎসা করাতে পারছেন না। মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না, সরকার আপনার পাশে আছে। লখনৌয়ের মহিলা নিজের আর্থিক সমস্যার কথা জানালে মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন। জনতা দর্শনের বুলন্দ শহরের এক আধা সামরিক বাহিনীর জওয়ানও এসেছিলেন এদিন। তিনি তার জমি দখলের অভিযোগ জানান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার আবেদনপত্র নেন এবং বলেন, আপনি দেশের সুরক্ষায় কর্তব্যরত, আপনার পরিবারের দায়িত্ব সরকারে। 60 জনেরও বেশি আবেদনকারীর সমস্যা শোনা হয় এদিন। সোমবারের জনতা দর্শনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে 60 জনেরও বেশি মানুষ এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী নিজে তাদের সকল বক্তব্য শোনেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। রাজভবনের ভেতরে নাকি বিজেপি কর্মীদের হাতে অস্ত্র এবং গোলা বারুদ তুলে দেওয়া হচ্ছে, আর সেই অস্ত্র এবং গোলা বারুদ ব্যবহার করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে মন্তব্য করে বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ আইনজীবী, সাংসদ এবং দীর্ঘদিনের জনপ্রতিনিধি থেকে এমন অপ্রত্যাশিত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর আগে হুগলির শ্রীরামপুরে একটি জনসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে নাকি বিজেপির অপরাধীদের আতিথেয়তা দিচ্ছেন। এই অভিযোগের জবাবে পাল্টা সুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ব্যঙ্গ করে বলেন, রাজভবনে অস্ত্র খোঁজা মানে অন্ধকার ঘরে এমন একটা কালো বিড়াল খোঁজা যার আদেও সেখানে থাকার কোনো সম্ভাবনাই নেই। তার প্রশ্ন, এই মন্তব্যের মাধ্যমে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ওপর কি অনাস্থা প্রকাশ করছেন? বেঙ্গালুরুর এক 57 বছরের মহিলা 6 মাস ধরে চলা এক চরম প্রতারণার শিকার। ডিজিটাল অ্যারেস্ট শুনতে অবিশ্বাস্য হলেও ভিডিও কলেই তাকে বন্দী করে কৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে 32 কোটি টাকা। ঘটনার সূচনা 2024 সালের সেপ্টেম্বর মাসে। নিজেকে ডিএইচএল এর কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে জানান, ওই মহিলার নামে মুম্বাইয়ের আন্ধেরি সেন্টারে এসে পৌঁছেছে সন্দেহজনক একটি পার্সেল, যার ভিতরে রয়েছে একাধিক পাসপোর্ট, ক্রেডিট কার্ড, নিষিদ্ধ মাদক। মহিলা দাবি করেন, এমন কোনো পার্সেল সম্পর্কে তিনি কিছুই জানেন না। কথোপকথন হস্তান্তর করা হয় এক ভুয়ো সিবিআই অফিসারের কাছে। মহিলাকে বলেন, সব প্রমাণ আপনার বিরুদ্ধে। একই সঙ্গে সতর্ক করা হয় বিষয়টি নাকি অপরাধ জগতের সঙ্গে যুক্ত। তাকে 2 স্কাইপ আইডিও ইনস্টল করিয়ে 24 ঘন্টার ভিডিও কলের মাধ্যমে নজরবন্দি করে রাখে প্রতারক চক্র। গত বছরের 24শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে মহিলার ব্যাংক সংক্রান্ত সমস্ত তথ্য ঠিক এইভাবেই হাতিয়ে নেওয়া হয় এবং কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়। শেষ পর্যন্ত মহিলা নিজের সমস্ত স্থায়ী আমানত ভেঙে সঞ্চিত অর্থ তুলে মোট প্রায় 32 কোটি টাকা এবং 187টি লেনদেনের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য হয়। এরপর দীর্ঘ মানসিক চাপ এবং অবিরাম নজরদারির জেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। ডিসেম্বরে ছেলের বিয়ে ছিল এবং প্রতারকেরা প্রসেসিং চার্জ বাবদ তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঠিক এইভাবেই হাতিয়ে নেয়। ছেলের বিয়ে সেরে জুন মাসে অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগে তিনি স্পষ্ট লিখেছিলেন, 187টি লেনদেনে মোট 31.83 কোটি টাকার মতন প্রতারণার শিকার হয়েছেন তিনি।
পুলিশ ইতিমধ্যেই বিশাল এই প্রতারণার চক্র নিয়ে তদন্ত শুরু করেছে। এই ধরনের ডিজিটাল প্রতারণায় নতুন করে বড়সড় সতর্কবার্তা উঠে এলো এই ঘটনায়। এই ছিল আজকের সবচেয়ে বড় কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।